ডিকের ল্যাবে কম্পাসের মতো দেখতে রোবট দেখে চমকে গেল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ডিকে কম্পাসকে বলতে থাকে, কম্পাস এদিকে এদিকে আয়, সবটা সবটা আমি তোকে ঘুরে দেখাচ্ছি। এদিকে এদিকে দেখা যায় কম্পাসের কথা মতো জিৎ সবকিছু ল্যাপটপে পরিদর্শন করতে থাকে। আর এদিকে এদিকে কম্পাস যখনই ভিতরে আসে তখনই তখনই দেখা যায় সেখানে দাঁড়িয়ে আছে এই কম্পাসের বাবা ও মা। এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে, এসব কি? তখন তখন ডিকে বলতে থাকে, এটা হচ্ছে এআই এর যুগ, আর যে এআই দিয়ে কি না তৈরি করা যায়। আমি আমি এসব তৈরি করেছি। শুধু এ দেখ, তোর বাবা আর তোর মা, ও সরি, তোর পালিত বাবা মা, এদেরকে এদেরকে জীবিত অবস্থায় আমি রোবট বানিয়েছি। আর এই যে তিনজনকে দেখতে পাচ্ছিস, এরা তিনজন পুরোটা, এরা তিনজনের কেউ বেঁচে নেই। এরা এরা তিনজনই মৃত। তাই এদেরকে দিয়ে আমি এরকম রোবট তৈরি করেছি। এরপরে দেখা যায় জিৎ সবকিছু সবকিছু ল্যাপটপে দেখতে থাকে আর বলতে থাকে, ও মাই গড, এটা এটা কি করে সম্ভব। এদিকে কম্পাস বলতে থাকে, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা, এটা কি করে সম্ভব। আর এনাকে তো হুবহু মার মতো দেখতে দেখতে মনে হচ্ছে। তখন তখন দিকে হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তোর মায়ের মতোই দেখতে মনে হচ্ছে। দেখ, হাত দিয়ে দেখ, একদম মানুষের মতো। এগুলো এগুলো সিলিকনের রাবার দিয়ে তৈরি। কেউ বুঝতেই পারবে না যে এটা মানুষ নাকি রোবট। এরপরে দেখা যায় কম্পাস হাত দিয়ে নেড়ে দেখে, ঠিক তাই, মানুষের মতোই শরীর, একদম একদম নরম। এটা দেখে কম্পাস কম্পাস অবাক হয়ে গেলে তখন তখন দেখা যায় ডিকে বলতে থাকে, কি হলো কম্পাস, অবাক হচ্ছিস কেন? অবাক হওয়ার তো কিছুই হয়নি। তখন তখন কম্পাস বলতে থাকে, না, অবাক হবো কেন? তখন তখন ডিকে বলতে থাকে, আমরা চাইলেই আমরা চাইলে এরকম রোবট দিয়ে অনেক কিছু করতে পারি। একটা দেশকেও দখলে আনতে পারি। এই রোবট গুলো আমি তৈরি করে এটা দিয়ে একটা আর্মি তৈরি করব। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, এটা কি করে সম্ভব। তখন তখন দিকে বলতে থাকে, আমি তোকে সবটা বলবো, সবকিছু দেখাবো। এরপরে কম্পাস মনে মনে বলতে থাকে, তুমি তুমি যে কত বড় শয়তান দেখেই বোঝা যাচ্ছে। যদি না হতে তবে এভাবে এভাবে কি করে করতে পারো। এরপরে ডিকে সেই রোবট ছেলেটির কাছে গিয়ে বলতে থাকে, দেখ কম্পাস, এরা কিন্তু তিনজনের একজনও বেঁচে নেই। এরা এরা মৃত। এদের ছবি দিয়ে আমি এই রোবটটা তৈরি করেছি। কিন্তু মানুষের কাছে এরা মৃত হলে কি হবে? আমার কাছে এরা জীবিত। আমার কাছে এরা জীবিত। আমি এদের দ্বারাই সবকিছু করতে পারবো। এদের আমি যা খুশি তাই করতে পারবো। এদেরকে দিয়ে আমি যেটা ইচ্ছে সেটা করাতে পারবো। তখন তখন কম্পাস বলতে থাকে, এগুলো করানো কি ঠিক হবে? কেউ বুঝতে পারবে না। তখন তখন দিকে বলতে থাকে, না, কারো কোনো বোঝার ক্ষমতা নেই। কারণ কারণ আমি এদেরকে এখান থেকে যেভাবে চালাবো ওরা ঠিক সেভাবেই চলবে, একদম একদম মানুষের মতো। কেউ বুঝতে পারবে না আসলে এরা রোবট নাকি মানুষ। এরপরে দেখা যায় কম্পাস এই সবকিছু দেখে বলতে থাকে, আমি তো আমি তো বুঝতে পারছি না, এটা এটা কি করে সম্ভব, একদম হুবহু মানুষের মতো। তখন দিকে বলতে থাকে, হ্যাঁ, মানুষের মতো। আমার ইচ্ছে, আমি এইরকম করে যারা মরে যাবে তাদেরকে দিয়ে এরকম করে রোবট বানাবো। আর সেই রোবট দিয়ে একটা আর্মি টিম তৈরি করব। সেই টিম দিয়ে আমি আমি এই এই দেশ এই পুরো পৃথিবীকে নিজের পায়ের নিচে রেখে দেবো। এরপরে দেখা যায় এই কথা শুনে কম্পাস বলতে থাকে, এটার জন্য তো মানুষকে মরতে হবে, কিন্তু মানুষগুলো মরবেই বা কি করে। তখন তখন ডিকে বলতে থাকে, সেই কারণেই তো ফর্মুলাটা আমার প্রয়োজন। আসলে আসলে আমার অনেক জায়গায় এই পুরো পুরো 5টা কান্ট্রিতে আমার আমার পাঠানো সাপ্লাই হয়, আমার পাঠানো ওষুধগুলো সাপ্লাই হয়। আর সেগুলো খেয়ে মানুষ ক্রমশ ক্রমশ অসুস্থ হয়ে পড়ে আর মরে যায়। আর সেগুলো মানুষকে নিয়ে এসে আমি সেগুলোর দ্বারাই রোবট তৈরি করব। আর তোর বাবার ফর্মুলাটা যদি এখানে এখানে পেটার্ন নিয়ে নেয়, সবাই যদি ওই ওষুধটা নিজেদের শরীরে প্রয়োগ করে, তবে তো কেউ আর মরবে না, সবাই তো বেঁচেই থাকবে। তবে তবে আমি আমার কাজটা কি করে করব। এ কারণে আমার আমার এরকম একটা বুদ্ধি। আমি তোর বাবার ফর্মুলাটা এই কারণেই চাইছি, যাতে ফর্মুলাটা কোনোভাবে কেউ প্যাটার্ন না নিয়ে কোনোভাবে এখানে বাজারে না আনতে পারে। এ কথা শুনে কম্পাস বলতে থাকে, তোমার বুদ্ধির তারক্কা করতে হয়। তখন এ কথা শুনে ডিকে বলতে থাকে, হ্যাঁ, এই জন্যই তো আমার হাতে এত পাওয়ার। আমার ব্রেনের কারণেই তো এতটা পাওয়ার আমার কাছে। তখন তখন কম্পাস মনে মনে বলতে থাকে, এরকম শয়তানকে আমি কিছুতেই নিজের বাবা বলে মেনে নেব না। এ কত বড় শয়তান হলে এরকম একটা কাজ করতে পারে। তখন দিকে বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, ফর্মুলাটা আমাকে দে, আমার কাছে দিয়ে দে। তখন তখন কম্পাস বলতে থাকে, তোমার কাছে থাকা আর আমার কাছে থাকা তো একই ব্যাপার, তাই না? ফর্মুলাটা আমার কাছেই আছে। তখন
তখন দেখা যায় দিকে বলতে থাকে, ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। তোর কাছে থাকা আর আমার কাছে থাকা তো একই ব্যাপার। তুই তো আমারই মেয়ে, আর আমার সবকিছু তো তুই সামলাবি এখন, তাই তো? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ আমি তো সবটা সামলাবো। এরপরে দেখা যায় দিকে কম্পাসকে ভেতরে পাঠিয়ে দেয়, ভেতরে গিয়ে আরো সবকিছু দেখার জন্য। তখন দিকের সামনে থেকে কম্পাস যেতে থাকে আর বারবার দিকের দিকে তাকিয়ে থাকে। তখন দিকে মনে মনে কিছু একটা ভাবতে থাকে আর বলতে থাকে, কম্পাস, তুমি যে যে উদ্দেশ্যে এখানে এসেছো কিছুতেই সেই উদ্দেশ্যটা তোমার পূরণ হবে না। এদিকে বিহান বিছানায় বসে বসে ভাবতে থাকে কি করবে। মোনালিসা ফোন করছে, ওকে ফোনটা রিসিভ করবে? বারবার বারবার মোনালিসা ফোন করতে থাকে। এদিকে মোনালিসা বলতে থাকে, বিহান, ফোনটা প্লিজ রিসিভ করো। আমি বুঝতে পারছি না তুমি ফোনটা কেন রিসিভ করছো না, প্লিজ রিসিভ করো আর কথা বলো। এরপরে দেখা যায় আম, অনেকবার অনেকবার ফোন করলে কোনোভাবে বিহান ফোনটা রিসিভ করে না। এদিকে বিহান বলতে থাকে, এভাবে এভাবে কেন তুমি আমার কাছে আসার চেষ্টা করছো মোনা, আমি তো বুঝতে পারছি না, এভাবে কেন নিজেকে ছোট করছো। এরপরে দেখা যায় বারবার মোনালিসা ফোন করলে তখন বিহান ফোনটা রিসিভ করে আর বলতে থাকে, কি হয়েছে মোনালিসা, তুমি ফোন করছো কেন? তখন মোনালিসা বলতে থাকে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই বিহান, তোমার সঙ্গে কথা বলতে চাই। আর আর জানো, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, ঋতুজা আন্টি আমার সঙ্গে এমন ব্যবহার করলো, আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে তোমাকে ওখান থেকে নিয়ে চলে গেল। আর আমি বারবার বললাম যে আন্টি, ওকে নিয়ে গিয়ে কি করবেন, ও এখানে শান্তিতে ঘুমাচ্ছে, ওকে ঘুমাতে দিন। কিন্তু তোমার মা কিছুতেই শুনলো না, আমাকে আমাকে যা নয় তা বলে, যা ইচ্ছে তাই বলে নিয়ে চলে গেল তোমাকে। সঙ্গে তো রশ্মিতা ও ওর বড় বৌদি ছিল, তিনজন মিলে তোমাকে জোরপূর্বক আমাদের বাড়ি থেকে নিয়ে গেল, এতে আমার কোনো দোষ নেই। তখন বিধান বলতে থাকে, মোনালিসা, আমি তো তোমাকে বলেছি যে আমাকে একটু সময় দাও। তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসো, তুমি যদি সত্যি আমার প্রতি লয়াল হয়ে থাকো, তবে আমি তোমাকে অবশ্যই সে ভালোবাসার মর্যাদাটা দেবো। তাই আমাকে একটু সময় দিতে হবে, আমাকে একটু সময় দাও, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এরপরে দেখা যায় এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, ঠিক আছে বিহান, তুমি তুমি সময় নাও, কিন্তু তুমি এমন কিছু করো না যার জন্য তুমি আমার থেকে আরো আরো দূরে চলে যাও। তখন বিহান বলতে থাকে, মোনালিসা, আমি তোমাকে বলেছি তো আমাকে সময় দাও, তুমি যদি সত্যি আমার প্রতি লয়াল হয়ে থাকো, তবে অবশ্যই তুমি তোমার প্রাপ্যটা পেয়ে যাবে। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় বিহানের মুখে এই কথা শুনে খুশি হয়ে যায় মোনালিসা। মোনালিসা মনে মনে বলতে থাকে, আমি জানতাম বিহান তুমি আমাকে ভালোবাসবে। ঠিক তখনই মুক্তি এসে মোনালিসার পাশে দাঁড়ায় আর মোনালিসার কাঁধে হাত দিয়ে বলতে থাকে, মোনালিসা, তুমি বিহানকে ফোন করেছিলে? এদিকে দেখা যায় কম্পাস ভিতরে ঢুকলে এখান থেকে সবকিছু জিপ জিপ দেখতে থাকে, সবকিছু জিপ ল্যাপটপে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, সবকিছুর দ্বারাই অবশ্যই দিকে এক্সপোজ করা যাবে। কম্পাস, তুই আর জিনিয়াস। এরপরে দেখা যায় কম্পাস যখনই ভিতরে আসে তখন কম্পাস অবাক হয়ে যায়। কম্পাসের সামনে দাঁড়িয়েছে হুবহু কম্পাসের মতো দেখতে একটি রোবট। এটি দেখে কম্পাস বলতে থাকে, এসব কি আমার মতো দেখতে রোবট কেন এখানে? তখন দেখা যায় এই কথা শুনে দিকের অ্যাসিস্ট্যান্টরা বলতে থাকে, কেন, আপনার মতো দেখতে রোবট বানিয়েছে স্যার, তাই হয়েছে। এটা অবাক হওয়ার কি আছে, আপনি কেন কেন ভয় পাচ্ছেন? কম্পাসের রোবট দেখে এখান থেকে জিতও ভয় পেয়ে যায়। জিত বলতে থাকে, তবে কি কম্পাসকে কোনোভাবে লোকটা শাস্তি দেবে, কম্পাসকে কোনোভাবে আটকে দেবে, আমি তো বুঝতে পারছি না। এরপরে দেখা যায় জিৎ ভিতরে চলে আসলে তখন কম্পাস রোবটের দিকে তাকিয়ে বারবার বারবার রোবটটা নাড়তে থাকে আর বলতে থাকে, এটা কি বাবা, তুমি আমার রোবট কেন বানিয়েছো? আমি তো জীবিত, তারপরেও তুমি আমার রোবট কেন বানিয়েছো? এদিকে দেখা যায় মুক্তি বলতে থাকে, তুমি তুমি একদম ঠিক দিকে এগোচ্ছ মোনালিসা, তুমি এই সুযোগটাই কাজে লাগাও। এখন কম্পাস নেই বাড়িতে, এই সুযোগে বিহানের জীবনে তোমাকে ঢুকে পড়তে হবে। কোনোভাবে কম্পাসকে বিহানের জীবনে ফিরে আসতে দেওয়া যাবে না, কথাটা মাথায় রাখবে। তখন এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, ঠিক বলেছো মুক্তি মাসি, বিহানের জীবনে শুধু একমাত্র আমি থাকবো, আর কেউ নয়। আমি ছাড়া বিহানের জীবনে আর কেউ থাকবে না। এ কথা শুনে দেখা যায় মুক্তি বলতে থাকে, আমি তোমাকে ও বাড়ির বউ করবো। আসলে আগামী 7 দিনের মধ্যে সবকিছু আমার হাতে চলে আসবে, আর সবকিছু আমার কথাতেই হবে। ঋতুজাকে আমি এমন অবস্থা করব না, ও আর কোনো কিছু বলার শক্তিতেই থাকবে না, ও দাঁড়াতেই পারবে না। এরপরে মোনালিসা বলতে থাকে, কি করতে চাইছো তুমি? তখন মুক্তি বলতে থাকে,
তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু নিজেরটা ভাবো। নিজে বিহানের কাছাকাছি আসার চেষ্টা করো আর আমার উপর ভরসা রাখো। এরপরে মুক্তির কথা শুনে মোনালিসা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মুক্তি মাসি, আমি তোমার উপর অবশ্যই ভরসা রাখবো আর অবশ্যই ভরসা রাখি। তুমি তুমি তখন যেটা প্রয়োজন হবে আমাকে বলতে পারো, কারণ কারণ আমি বিহানকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। তোমার যখন যেটার জন্য আমাকে দরকার হবে তুমি শুধু একবার আমাকে জানিও, আমি আমি সঙ্গে সঙ্গে পৌঁছে যাব। আমি বিহানকে পেতে সব করতে পারি, সবকিছু করতে পারি। এমনকি যদি কারো প্রাণ নিতে হয় আমি তাও নিতে পারবো, কিন্তু আমার বিহানকে চাই। এই কথা শুনে মুক্তি বলতে থাকে, সেরকম কিছু তোমাকে করতে হবে না মোনালিসা, কিছু করতে হবে না, সবটা আমি দেখে নেব। এই বলে মোনালিসা চলে গেলে তখন তখন দেখা যায় সেখানে আছে সেনাপতিকে মুক্তি বলতে থাকে, সবকিছু ঠিকঠাক ভাবে হয়েছে তো? এদিকে কম্পাস রোবট দেখে শুধু তাকিয়ে থাকে আর বলতে থাকে, এটা কি করে সম্ভব? একদম একদম হুবহু আমার মতোই দেখতে। আর আপনি এটা কেন করেছেন? এরপরে দেখা যায় দিকে বলতে থাকে, কি রে কম্পাস, তুই অবাক হয়ে যাচ্ছিস, ভয় পাচ্ছিস? তখন কম্পাস বলতে থাকে, আসলে তুমি তো বললে যারা মরে যাবে তাদের রোবট তৈরি করবে তুমি, কিন্তু আমি তো জীবিত, আমি তো তোমার মেয়ে, তবে তুমি আমার রোবট কেন তৈরি করলে? ঠিক তখনই দেখাচ্ছে কম্পাসের কানের পাশ থেকে একটা ছোট্ট ছোট্ট ক্যামেরা বের করে, দিকে ক্যামেরাটা বের করে হাসতে থাকে আর বলতে থাকে, এখানে এখানে ক্যামেরা ফিট করে এসেছিস তুই? এরপরে দেখা যায় কম্পাস এসব দেখে ভয় পেয়ে যায়। তখন তখন দিকে ক্যামেরাটা মুখের সামনে নিয়ে বলতে থাকে, সরি জিৎ, তোমার কাছে আর কোনো ফুটেজ পৌঁছাবে না, তুমি আর কোনো ফুটেজ কালেক্ট করতে পারবে না। এরপরে এটা শুনে অবাক হয়ে যায় কম্পাস। এরপরে দেখা যায় এদিকে মুক্তিকে সেনাপতি বলতে থাকে, মা ঠিকঠাক ভাবে সব পেপার সাইন হয়ে গেছে। আসলে আসলে অখিলেশ চৌধুরী বুঝতেই পারেনি যে আমি ওনাকে দিয়ে ডিভোর্স পেপার সাইন করাচ্ছি। আমি ওকে বলেছি যে আমার কলেজে নিজে প্যারেন্টস হিসেবে সাইন লাগবে, তাই উনি সাইনটা করে দিয়েছে কোনো কিছু না ভেবে। এরপরে দেখা যায় তখন তখন দেখা যায় সেনাপতি বলতে থাকে, কিন্তু ঋতুতা চৌধুরীর সাইন কি করে নেবে তুমি? তখন একটি বৃদ্ধা মহিলাকে দেখিয়ে মুক্তি বলতে থাকে, সেটাও হয়ে গেছে, এই যে এনাকে দেখছিস, এনার দ্বারাতে সবকিছু হয়ে যাবে। এরপরে মুক্তি লোকের কাছে যায় আর বলতে থাকে, কি ব্যাপার, আপনাকে যেটা আনতে বলেছিলাম সেটা কি এনেছেন? তখন মহিলাটি বলতে থাকে, হ্যাঁ এনেছি। এই বিষটা খেলে হয়তো সবাই বেঁচে থাকবে, মরবে না অবশ্য, কিন্তু এমন ভাবে বেঁচে থাকবে যে ওনার কোনো মূল্যই থাকবে না, শুধু ফ্যাল করে তাকিয়ে থাকবে। এর বাইরে আর কিছু করতে পারবে না, একটা কথাও বলতে পারবে না। এমন হতে পারে যে বোধ বুদ্ধি সব একদম ফুস করে উড়ে যাবে। এরপরে মুক্তিকে বলতে থাকে, এটা খাইয়ে দিও, আমি চলে যাচ্ছি। এই বলে লোকটি চলে গেলে তখন সেনাপতি বলতে থাকে, মা এসব কি? এটা কি করবে? এটা কি ঋতুতা চৌধুরীকে খাওয়াবে? তখন মুক্তি বলতে থাকে, হ্যাঁ খাওয়াবো। একটু ভালো কিছু পেতে হলে তো একটু খারাপ হতেই হবে, তাই না রে সেনাপতি? এতটা ভয় পেলে কি করে হয় বলতো? তখন দেখা যায় সেনাপতি বলতে থাকে, মা তোমার কোনো জবাব নেই, তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। তখন মুক্তি বলতে থাকে, আমার অখিলেশের সম্পত্তি আর অখিলেশকে পেতে আমার সবকিছুই চাই, তাই আমাকে যা কিছু করতে হবে, যা কিছু করার প্রয়োজন আমি সবটাই করব, কিন্তু আমার অখিলেশকে 100% লাগবে। আমার অখিলেশকে আমি চাই, কিছুতেই আমি অখিলেশকে ছাড়বো না। এরপরে দেখা যায় সেনাপতি বলতে থাকে, তোমার কোনো তুলনা নেই। এদিকে দেখা যায় দিকে জিতকে বললে তখন জিৎ দেখতে পায় যে সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিসকানেক্ট হয়ে গেছে। আর এটা দেখে জিৎ অবাক হয়ে যায়। জিৎ বলতে থাকে, এখন কি হবে? দিকে তো কম্পাসকে ধরে ফেলেছে। এদিকে কম্পাসকে দিক দিয়ে বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, আমার সঙ্গে বেইমানি করতে এসেছো তুমি? তখন কম্পাস বলতে থাকে, না না বাবা, এসব কিছুই নয়। তখন দেখা যায় দিকে বলতে থাকে, তবে ক্যামেরা কেন? আর জিতের কাছে কেন এই ফুটেজ গুলো যাচ্ছিল? তুমি ভেবেছিলে এই ফুটেজ গুলো দিয়ে ভবিষ্যতে আমাকে শাস্তি দেবে, তাই তো? এটা কিছুতেই তুমি করতে পারবে না।